এসআইআর এবং পশ্চিমবঙ্গের ভোট নিয়ে দেশের দুটি ভিন্ন প্রান্তে দেশের দুটি সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান তারা কার্যত রাজ্যের শাসকের সমস্ত ধরনের আশায় জল ঢেলে দিল আজ। এবং রাজ্যের এই যে শাসকের যত ধরনের যত দাবি দেওয়া এই সমস্ত এবং তার সাথে যত ধরনের আশপাশে ঘটতে থাকা হুজ্জুতি, অযৌক্তিক বিভিন্ন ধরনের দাবি, এই সমস্তকে কার্যত আজকে উড়িয়ে দিল দেশের সুপ্রিম কোর্ট এবং দেশের নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সংস্থা নির্বাচন কমিশন। কিভাবে এবং কেন সেটি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আজকে খুব বড় দুটি ইভেন্ট ছিল। একটি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আবেদনটি করেছিলেন সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে, এবং তৎপরবর্তীতে সেই আবেদন তার ক্ষেত্রে বুমেরাং হয়ে যায় এবং এসআইআর বাতিলের দাবি তো সুপ্রিম কোর্ট মানেইনি, উল্টে একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে দেশের যে সংবিধান এবং আইন সেটাই শেষ কথা বলবে। এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট একাধিক তার রায় এই সংক্রান্ত বিষয়ে দিয়েছে। আজ ছিল সেই ব্যাপারে তার আরেকটি হিয়ারিং, যেটা এই মুহূর্তে দেশের অধিকাংশ মানুষ জেনে গিয়েছে। এবং পাশাপাশি আরেকটি জায়গা ছিল রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, নির্বাচন কমিশনের সিইসি গণেশ কুমারের নেতৃত্বে এই মুহূর্তে রাজ্যে রয়েছে এবং নির্বাচন সংক্রান্ত সমস্ত ধরনের বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করছেন। আজ ছিল নির্বাচন কমিশনের তারই মধ্যে আরেকটি ইভেন্ট, তার নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনারের সাংবাদিক সম্মেলন। এই দুটি জায়গা থেকে যে বিষয়টা উঠে আসলো সেগুলি হচ্ছে যে রাজ্যের এই যে শাসক দল, এই রাজ্যের শাসক দল এই এসআইআর নিয়ে তার 28 তারিখে তার পূর্ণাঙ্গ তালিকা বেরোনোর পরে যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো পরবর্তীকালে বেরোনোর কথা, যে 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন লিস্ট রয়েছে, সেটা অ্যাডজুডিকেশন প্রসেসের পর যেটা বেরোনোর কথা সেটা নিয়ে, এবং ওই আগে যে তালিকা বেরিয়েছে সেটার অসঙ্গতি নিয়ে প্রচুর ধরনের প্রশ্ন তুলেছে। এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ধর্নায় রয়েছেন, ধর্না কর্মসূচি করছেন ধর্মতলাতে। সেখানে সুপ্রিম কোর্টে আরো বেশ কিছু আবেদন এই সংক্রান্ত বিষয়ে জমা পড়েছিল। যেমন গতকাল আরো একটি বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট মেনকা গুরুস্বামী তিনি আবেদন করেছিলেন, যেটা গতকাল না শুনে আজকে শোনবার কথা ছিল, একই মানে যে মূল আবেদন সেটার সাথে। মূলত আজকে সুপ্রিম কোর্ট প্রায় রাজ্য সরকারের এই আবেদনগুলোতে প্রায় কোনো কর্ণপাতই করলেন না। প্রথম কথা, এই যে টোটাল হিয়ারিংটা হলো, এই হিয়ারিং এ সুপ্রিম কোর্ট এটা জানিয়ে দিল যে আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেস যেভাবে চলছে হাইকোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে এবং হাইকোর্টের প্রধান বিচারপতি দ্বারা নিযুক্ত যে সমস্ত জেলা জাজ এবং সিভিল জাজরা রয়েছেন, এই মুহূর্তে প্রায় 500 জনের মতো সে বিষয়ে তারা কাজ করছেন। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন যে হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন তারা দিন রাত্রি কাজ করছেন। এবং আরো 200 জন ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে সেই কাজে নিযুক্ত হতে চলেছেন। আরো জানা গেল 10,16,000-এর মতো এই আন্ডার অ্যাডজুডিকেশন যে তালিকা আছে তার কাজ সম্পূর্ণ হয়েছে, সেটা হাইকোর্টের প্রধান বিচারপতি আজ সকালবেলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দ্বারা জানিয়েছেন। তাহলে ব্যালেন্স পড়ে থাকছে যেটা 50 লক্ষের মতো, সেই 50 লক্ষের মতো সেই যে নামের তালিকা সেটা যেমন বিচারাধীন রয়েছে এই মুহূর্তে, সেটা যেভাবে চলছে, যে প্রসেসে চলছে সেই প্রসেসেই চলবে এবং সেটা নিয়ে আর কোনো রকম কোনো প্রশ্ন সুপ্রিম কোর্ট শুনতে রাজি নয়। এবং রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের শাসক দলের তরফ থেকে
বিভিন্ন মামলার পার্টি সেখানে আবেদন জানিয়েছিলেন যে যারা এই তালিকা থেকে বাদ পড়ছে তাদের কি হবে। সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার গাইডলাইন দিয়ে জানিয়ে দিলেন যে আপাতত যা বাদ পড়েছে তা বাদ পড়েছে, আপাতত যা নাম থাকছে তা থাকছে। এর পরবর্তীতে দেশের একটি সাংবিধানিক অধিকার, দেশের মানুষের একটি অধিকার যে সে আপিল করতে পারবে, এবং সেখানে নিয়ে বাদানুবাদ যখন হয়, মানে সওয়াল জবাব যখন চলতে থাকে, তখন প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চের বিচারপতিরা সেখানে উষ্মা প্রকাশ করে বলেন যে এই ব্যাপারে নির্দিষ্ট গাইডলাইন দেওয়াই আছে, সেইভাবেই তারা আপিল করতে পারবে। এ নিয়ে সুপ্রিম কোর্টে নতুন করে বলবার কিছু নেই। আর কি জানা গেল? আরো জানা গেল যে সুপ্রিম কোর্ট এর পরেও কিন্তু মানুষের জন্য অপশন খোলা রাখতে চাইছেন, যে হাইকোর্টের প্রধান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের দ্বারা মানে নিযুক্ত করে পরবর্তীতে এই সমস্ত মামলাগুলোর যাদের যাদের আপিল করবার থাকবে তারা আপিল সেখানে সেই ট্রাইব্যুনালে করতে পারবেন। এবং নির্বাচন কমিশনকে বলে দিল যে স্মুথ প্রসেসে, যাতে লগ ইন আইডি নিয়ে কোনো রকম সমস্যা না হয়, স্মুথ প্রসেসে যত দ্রুত সম্ভব এই কাজটি যাতে সম্পন্ন হয় সেই চেষ্টা করতে। এবং এটার পাশাপাশি যেমন সুপ্রিম কোর্ট থেকে রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকারকে প্রায় খালি হাতে ফিরতে হলো আজকে, এত ঢক্কানি নাথ, এত ধর্ণা, এবং ধর্ণা মঞ্চকে প্রায় হুমকি মঞ্চে পরিণত করে ফেলা, এবং দেশের সাংবিধানিক প্রধান যিনি রাষ্ট্রপতিকে, তাকে বিভিন্ন রকমের অসহযোগিতা করা, মানে রাজ্যের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যেখানে এসেছে তাকে বিভিন্ন জায়গায় কালো পতাকা দেখা, গো ব্যাক স্লোগান দেওয়া, ইত্যাদি 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 প্রসেসগুলো যখন চলছে, তখন সেখানে রাজ্যে নির্বাচন কমিশনের যিনি প্রধান মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের প্রেস কনফারেন্সে গণেশ কুমার তিনি জানিয়ে দিলেন যে রাজ্যে মানে নির্বিঘ্নে ভোট করাটা তাদের দায়িত্ব এইবার। এটা সব বারবার করে উল্লেখ করলেন যে এটা সবাই শুনে রাখুন, শান্তিপূর্ণ ভোট করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এবং তার জন্য তিনি কি কি ব্যবস্থার কথা বললেন? ওয়েবকাস্টিং, মানে পোলিং স্টেশনের ভিতরে বাইরে সিসিটিভির ব্যবস্থা, ভোটের সহায়তা কেন্দ্র, ভোটার সহায়তা কেন্দ্র, ৮০-৮৫ বয়স্কদের জন্য হোম ভোটিং এর ব্যবস্থা, দিব্যাঙ্গ যারা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম তাদের জন্য হুইল চেয়ার থেকে শুরু করে বিভিন্ন রকম সহায়তার ব্যবস্থা যেমন থাকছে, সেইখানে সবচেয়ে বড় প্রশ্ন যেটা মানুষের ভাষা থেকে বারবার আমরা তুলে থাকি সেটা হচ্ছে এই যে আদৌ মানুষ কনফিডেন্স পাবে কি করে বুথ পর্যন্ত যাওয়ার, যদি তার উপরে বিভিন্ন রকমের হুমকি হয়। যেমন এখানে এই সাংবাদিক সম্মেলনে বিভিন্ন সাংবাদিকদের মুখ থেকে উঠে এসেছে, আমাদের সহসাংবাদিকদের মুখ থেকে, যে মানুষকে এতটাই হুমকি দেওয়া হয় এবং প্রি পোল, পোলিং এবং পোস্ট পোল ভায়োলেন্সটা পশ্চিমবঙ্গে প্রায় রীতি হয়ে গেছে। সে ব্যাপারে তারা কি ভাবছেন? সেখানে গণেশ কুমার জানিয়ে দিলেন যে এ ব্যাপারে তারা জিরো টলারেন্স নীতি নিয়েছে এবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কোন ধরনের মানে প্রথম কথা, এই সমস্ত ব্যাপারে যে সমস্ত অফিসিয়ালরা দায়িত্বে থাকবেন তারা সংবিধান এবং আইন মাফিক তাদের কাজ করতে হবে, এটা যেমন ঠিক, পাশাপাশি এটাও ঠিক যদি কোনো রকম মানে কোন রকম বিশৃঙ্খল পরিস্থিতি বা যাকে বলে ভায়োলেন্স পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নিয়ে সেই সমস্ত যে অফিসাররা তাতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে তারা বদ্ধপরিকর। আশা করি এটা দেশের মানুষের, রাজ্যের মানুষের আশা ভরসা অনেকটা বাড়াবে। সঙ্গে সঙ্গে তার সাথে কি থাকছে যে বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত সেন্ট্রাল অবজারভাররা আসবেন সেই সমস্ত সেন্ট্রাল অবজারভারদের ফোন নাম্বার সমস্ত মানুষের মধ্যে সেটা জানিয়ে দিতে হবে, যাতে বিভিন্ন রাজনৈতিক দল এবং জনসাধারণ তাদেরকে ডিরেক্টলি ফোন করে যোগাযোগ করতে পারেন। এমনকি ভোটার অ্যাপের মধ্যেও এই সমস্ত যারা ভোটদাতা যারা রয়েছেন তারা সেখান থেকেও বিভিন্ন রকম তথ্য এবং যোগাযোগ তারা করতে পারবেন। সেখানে প্রশ্ন উঠেছিল
যে এই সমস্ত বিরোধী দলের তরফ থেকে যে এই রাজ্যের শাসক দলের তরফ থেকে যে ধরনের অসহযোগিতা করা হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে, এবং খোদ নির্বাচন কমিশনারকে যে সমস্ত গো ব্ল্যাক স্লোগান, কালো পতাকা দেখানো, এই সমস্ত গুলো দেওয়া হচ্ছে, সে সম্পর্কে তার মন্তব্য কি? জ্ঞানেশ কুমার পরিষ্কার বলে দিলেন, ভারত একটি স্বাধীন দেশ, সেখানে যে কোনো রাজনৈতিক দল তার কর্মসূচি, ধর্ণা কর্মসূচি ইত্যাদি করতেই পারেন, সেগুলো নিয়ে তারা মাথায় ঘামান না, সেগুলো তাদের কাজ না। তাদের কাজ সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণভাবে ভোটটাকে পরিচালনা করা। এটাই দেশের মানুষ দেখতে চাইছে, রাজ্যের মানুষ দেখতে চাইছে এই মুহূর্তে, যে প্রত্যেকটি সাংবিধানিক সংস্থা এবং সেই সাংবিধানিক সংস্থার সঙ্গে জড়িত প্রত্যেকটি অফিসিয়াল, এবং সেক্ষেত্রে সেই রাজ্য পুলিশও পর্যন্ত, তারাও দেশের সংবিধান মতে তারাও শপথ গ্রহণ করে পুলিশের দায়িত্ব পালন করেন। এবং সেই সাংবাদিক সম্মেলনে বারবার করে উঠল যে প্রশ্নটি, যে কেন্দ্রীয় বাহিনী পুলিশের দ্বারা বিভিন্ন রকম ভাবে মিসগাইডেড হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পিকনিক করতে চলে গেছে, টুরিস্ট প্লেসে চলে গেছে। এই ব্যাপারে রাজ্যের নির্বাচন কমিশনারের বক্তব্য যে এই সমস্ত ক্ষেত্রে পরিষ্কারভাবে গাইডলাইন দেওয়া থাকছে সমস্ত অফিসিয়ালদের ক্ষেত্রে, এবং সেখানে তাদের এবার রাজ্যে নির্বিঘ্নে ভোট করাটা তাদের কাছে চ্যালেঞ্জ শুধু না, একদম বদ্ধপরিকর তারা। পাশাপাশি যদি সুপ্রিম কোর্টের জায়গাটা দেখেন, এখানেও সেই প্রশ্নটা উঠলো নির্বাচন কমিশনারের কাছে, এবং সুপ্রিম কোর্টে উঠলো যে ত্রুটি মুক্ত ভোটার তালিকা সেটা কি অসম্পূর্ণ অবস্থায় থাকাকালীনই ভোট ঘোষণা হয়ে যাবে? মানে সাপ্লিমেন্টারি লিস্ট গুলো পুরো না বেরোনোর আগেই কি ভোট ঘোষণা হয়ে যাবে? সেটা ওখানে যেমন উঠলো, এখানে জ্ঞানেশ কুমারের সামনেও কিন্তু সেই একই, সিইসির সামনেও কিন্তু একই প্রশ্ন উঠলো, যে এই বিষয়টা নিয়ে তাদের মতামত কি, যে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট গুলো বেরোবে সেটা সম্পূর্ণ হওয়ার পর কি ভোট ঘোষণা হবে, না তার আগে ঘোষণা হয়ে যাবে? সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে আজকে জানিয়ে দিলেন যে আরো অগ্রগতি তারা দেখতে চান। এই যে 10,16,000 এই মুহূর্তে নিষ্পত্তি হয়েছে সেটা, এবং আগামী দিনে আরো কতটা কাজ কতটা দ্রুততার সঙ্গে এগোচ্ছে সেটা তারা আরো দেখতে চান। তৎপরবর্তীতে সুপ্রিম কোর্টের একটা খুব তাৎপর্যপূর্ণ, যেটা আমাদের কাছে মনে হয়েছে রায়ের ক্ষেত্রে একটা খুব বড় ইঙ্গিত, যে কোনো ভোটার যদি ভোটের আগের দিন পর্যন্ত, যেটা রায়টা থেকে আমরা যতটুকু বুঝেছি, কারণ একটি রায়ের অনেক রকম ব্যাখ্যা হতে পারে, আমাদের যেটুকু মনে হয়েছে, যদি আমাদের বুঝতে ভুল হয়ে থাকে পরবর্তী এপিসোডে আমরা প্রয়োজনে সংশোধনও করে নিতে রাজি, নেইও তাই। কিন্তু এখনো পর্যন্ত কারেন্ট রিপোর্টটা দেওয়ার ক্ষেত্রে আপনাদের কাছে যেটুকু বলতে চাইছি, যে যদি কোনো রকম দেখা যায় যে কোনো ভোটারের নিষ্পত্তি বা সাপ্লিমেন্টারি লিস্টে তার নাম উঠলো ভোট হওয়ার আগের দিন, সেক্ষেত্রেও সে ভোটটা দিতে পারবে। কিসের ইঙ্গিত? মানে ভোট হওয়া পর্যন্ত কি সাপ্লিমেন্টারি লিস্ট তাহলে বের করা যাবে? সুপ্রিম কোর্টে কিন্তু বাধা থাকলো না নির্বাচন কমিশনের। এটা একটা বিশাল বড় ইঙ্গিত বলে আমাদের মনে হয়েছে। তেমনি আজকে সিইসি জ্ঞানেশ কুমারের কাছেও ঠিক এই একই প্রশ্ন উঠেছে। যেমন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই যে 10,16,000 নিষ্পত্তি হয়ে গেছে, এর লিস্ট কেন বার করা হচ্ছে না? যতটা করে হয়ে যাচ্ছে ততটা করে বার করে দেওয়া হোক। সুপ্রিম কোর্ট সে কথাতেও কর্ণপাত করেনি, বলেছে তার তো হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছে, জেলা জাজরা সমস্ত কিছু খুঁটিনাটি দেখছেন, দেখে বিচার করছেন, কাজে কখন বেরোবে সেটা হাইকোর্টের প্রধান বিচারপতি সে নিজেই বুঝবে, এবং ওনাদের রায়টাকে এই সুপ্রিম কোর্টের রায় হিসেবে মানতে হবে। এখানেও রাজ্য সরকারের হাতে কিন্তু জিরো, হাতে পেন্সিল। তেমনি জ্ঞানেশ কুমারের কাছেও কিন্তু আজকে এই প্রশ্ন করা হয়েছিল, যে প্রশ্নটা সরাসরি উত্তর তিনি আজকে প্রায় দেননি। তিনি বলেছেন এই সমস্ত পর্যালোচনা করে এই নির্বাচন কমিশনের ফুল টিম দিল্লি ফিরে যাবে, দিল্লি ফিরে গিয়ে আরো বিভিন্ন রকমের পর্যালোচনা চলবে, তার সাথে এই মুহূর্তে এসআইআর প্রসেস কত দ্রুততার সঙ্গে এগোচ্ছে সেটাও তারা দেখবেন, দেখে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তাহলে এর মধ্যে থেকে দুটি অংশ কিন্তু মূলত উঠে আসলো। এক, হুমকি টুমকি দিয়ে কিছু হলো না, হবেও না, দেশের সংবিধান এবং আইন এবং আইনি পরিকাঠামো সেটাই শেষ কথা বলবে। এটা রাজ্যবাসীর কাছে একটা চরম আনন্দের সংবাদ, যে শাসকের আইন না,
আইনের শাসনই শেষ কথা বলল আজকে এখনো পর্যন্ত। এবং আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে ভোট ঘোষণা সেটা রাষ্ট্রপতি শাসনের আন্ডারে হবে সময় না পেয়ে, নাকি তার আগে হতে পারে। সুপ্রিম কোর্টে কিন্তু আগে ভোট ঘোষণার কোনো সমস্যা এখনো পর্যন্ত থাকলো না। কাজী নির্বাচন কমিশন কিন্তু ভোটটা ডিক্লেয়ার করতেই পারে, যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক দুদিন আগেই বলেছে যে 15ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের পরে যে কোনো দিন ভোট হতে পারে। তাহলে কি ডিক্লেয়ারটা তার আগে হতে পারে? কারণ একটা তো মনোনয়নপত্র জমা দেওয়া টাওয়া ইত্যাদির একটা ব্যাপার থাকে, 30-34 দিনের একটা ব্যাপার থাকে, তারপর তো সেটা ভোটের একটা ডেট হয়। তাহলে সাপ্লিমেন্টারি লিস্টও বেরোতে থাকবে, ওদিকে ভোটিং প্রসেসও চলতে থাকবে। আজকের টোটাল সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের সমস্ত এখনো পর্যন্ত প্রেস কনফারেন্স এবং সুপ্রিম কোর্টের রায়গুলি দেখে, সওয়াল জবাব দেখে আমাদের এখনো পর্যন্ত এই দুটি জিনিস মনে হয়েছে। এবং এটা তো আর বলা বাকি রাখে না যে রাজ্যের শাসক দল তাদের নেতা নেত্রীদের এত এত আস্ফালন, এত এত হুমকি, দেশের দুটি সংবিধানের সর্বোচ্চ সংস্থা ভ্রুক্ষেপই করলো না, কানেই তুললো না, পাত্তাই দিল না। তাহলে দেশের এই আইনি শাসনের মধ্যে থেকে কেমন ভোট হয়, কতটা সুরক্ষিত ভোট হয়, সেই আশায় বুক আমরা বাঁধতেই পারি। মানুষের ভাষার এই এপিসোডে এই পর্যন্ত। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। এপিসোডগুলো কেমন লাগছে সেগুলো জানাবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। জানেনই আপনাদের কমেন্ট নিয়েই কিন্তু, কমেন্টগুলো ধরে ধরেই কিন্তু আমরা এপিসোডগুলো নিয়ে এগোই। মানুষের ভাষার অনলাইন সংবাদ মাধ্যম www.মানুষেরভাষা.com কে ফলো করবেন, গুগলে এবং টেলিহান্ট অ্যাপে মানুষের ভাষাকে। আপনারা সবাই ভালো থাকবেন, নজর রাখবেন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সকলের মনের কথা বলে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। নমস্কার।